ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি অনেকদিন পরে তোমাদের সাথে আবার একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আর আমি এই কয়েকদিন একটু এনটিপিসির মক দিচ্ছিলাম। আমার 25 তারিখে পরীক্ষা ছিল, পরীক্ষা অলরেডি হয়ে গেল, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে অনেকদিন আমি একটু স্টাডি ব্লগ শেয়ার করিনি, সেটাই শেয়ার করি। তো এখন তো যেহেতু আমাদের সামনে কি পরীক্ষা রয়েছে, সামনে ধরো আমার বলতে গেলে তো ক্লার্কশিপের মেন্সটা দেওয়া আছে। এখন যদি মেন্স পাস করি তাহলে সেক্ষেত্রে আমার টাইপিং প্রয়োজন আছে, তার জন্য টাইপিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কয়েকদিন মানে অন্যদিকে এনটিপিসির মক দিতে গিয়ে আমার আবার এদিকে টাইপিং প্র্যাকটিস করা হয়নি, তাই ভাবলাম দেখি আবার স্পিড কেমন আছে। এর আগে তো 20-র ওপরে স্পিড ছিল, কারণ কি অনেকদিন প্র্যাকটিস না করলে না আবার স্পিডটা নেমে যায়, ধরো 2 নেমে গেল, এরকম হয়ে যায় আর কি। তো দেখি কীরকম কি স্পিড হয়। তাই দেখতেই পাচ্ছ আমি এখানে টাইপিং টেস্ট দেওয়ার জন্য 10 মিনিটের জন্য এটা সেট করেছি, একদম রেডি হয়ে গেছি। তো সামনে যেহেতু ক্লার্কশিপের মেন্সটা যদি পাস করি তাহলে সেক্ষেত্রে আমার টাইপিংটা প্রয়োজন আছে। এছাড়াও এসএসসির গ্রুপ সিতে যদি পাস করি সেক্ষেত্রেও কিন্তু আমার টাইপিংটা দরকার হবে। তো তোমরাও যারা টাইপিং প্র্যাকটিস করছো না কিন্তু আশা করছো যে না আমাদের মানে তোমাদের এসএসসির গ্রুপ সি পরীক্ষাটা ভালো হয়েছে, মানে 55-এর আশেপাশে হয়তো থাকবে কিংবা 50+ থাকবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু টাইপিংটা শুরু করে দিতে পারো। তো চলো আজকে আমি আমার টাইপিং টেস্টটা শুরু করি, তারপরে আবার যা যা পড়বো তার ছোট ছোট অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সামনে এরপরে WBCS আছে, তো WBCS এর জন্য আবার নিজেকে এখন গুছিয়ে পড়াশোনা করতে হবে। তার মানে ধরো প্রিভিয়াস ইয়ার স্ক্যানার থেকে ওগুলো ভালো মতো পড়তে হবে। তো যাই পড়বো না কেন তোমাদের সাথে তার কিছু অংশ শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে তো আমি শেয়ার করলামই যে আমি অনেকদিন পরে আবার টাইপিং মানে টেস্ট দিলাম, একটা না দুটো। তো তার মধ্যে আমার স্পিডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লাস্ট যেটা দিলাম সেখানে আমার স্পিড হচ্ছে 21.06 আর অ্যাকিউরেসিও 98.58% আছে, টোটাল এরার 3 হয়েছে। তার মানে সব ঠিকঠাক আছে, 98%-এর উপরে অ্যাকিউরেসি থাকলে ভালো সেটা। আর স্পিডটাও তো 20-র উপরে লাগে। তো একটু প্রথমবার যখন দিলাম তখন দেখলাম যে স্পিডটা 20-র নিচে ছিল, 18 মতো। তারপরে আবার যখন নেক্সট বার আবার একবার এক্সাম দিলাম দেখলাম 21 উঠে গেল স্পিডটা, আর অ্যাকিউরেসিও ঠিকঠাক আছে। তো একবার যেহেতু স্পিড আমি 20-র ওপরে তুলে নিয়েছি, তো তারপরে যখন বেশ কয়েকদিন পরেও যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে স্পিডটা হয়তো প্রথমে 1-2 বার একটুখানি কম মনে হবে, তারপরে আবার 2-3 বার প্র্যাকটিস করলে স্পিডটা উঠে যাবে। আমি সেটা নিজেই বুঝলাম, কিন্তু মানে টাইপিং খুব একটা বেশি দিন গ্যাপ দেওয়া যাবে না। তো তোমরা ওইভাবে টাইপিং করতে থাকো। তো এরপরে আমি আবার যে বিষয়টা পড়বো সেটা তোমাদের সাথে তুলে ধরবো। সকালবেলা আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি একটু টাইপিং দিয়ে শুরু করেছিলাম, কারণ অনেকদিন টাইপিং প্র্যাকটিস করা হয়েছিল না। তো আমি 3 বার মতো টাইপিং প্র্যাকটিস করে নিয়েছিলাম, আবার বিকেলবেলাও করেছিলাম প্র্যাকটিস। তারপরে আমি সন্ধ্যেবেলা একটু কনস্টিটিউশনটা পড়ে নিলাম, তাই ভাবলাম যে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কনস্টিটিউশনটা তোমরা কোন বই থেকে পড়ো? আমি তো লক্ষ্মীকান্ত থেকেই পড়ার চেষ্টা করি। এছাড়াও নিজের টুকটাক তো নোট সকলেরই কম বেশি থাকেই আর কি বিভিন্ন জায়গার। তো কিন্তু মেন হচ্ছে লক্ষ্মীকান্ত। তো প্রেসিডেন্ট দিয়েই শুরু করলাম আজকে। তো চলো প্রেসিডেন্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আলোচনা করি, যেগুলো WBCS কিংবা যে কোনো পরীক্ষা, এনটিপিসি বলো এসএসসি বলো, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো প্রথমেই বলে রাখি প্রেসিডেন্ট কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট, পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট। পার্লামেন্ট কি কিনে গঠিত হয়? পার্লামেন্ট কোন কোন অংশ? লোকসভা বা যাকে বলা হয় হাউস অফ পিপল, আর তার সাথে লোয়ার হাউস যেটা অবশ্যই, আর আপার হাউস মানে কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা, আর প্রেসিডেন্ট। এই 3টা অংশ নিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়। সেই পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট বলতে গেলে উনি হলেন প্রেসিডেন্ট। এছাড়াও পার্লামেন্ট সম্পর্কে আমরা পরে অন্যদিন আলোচনা করব। যেমন মেন যে কোয়েশ্চেনগুলো আসে, মানে পার্লামেন্টের লোয়ার হাউস যে লোকসভা, সেখানকার ম্যাক্সিমাম স্টেট কত? 552 আগে ছিল, কিন্তু 104 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এখন বর্তমানে 550 হয়ে গেছে। যেখানে ওই যে লোকসভাতে মানে 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতেন আর কি আমাদের প্রেসিডেন্ট, সেটা বাদ হয়ে গেছে। আর রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ বলতে 250। এরকম একদিন আমি আবার পার্লামেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে প্রেসিডেন্টে ঢুকে যায়। তো প্রেসিডেন্ট মানে কি হেড অফ দ্য স্টেট, আমাদের স্টেটের হেড অবশ্যই, কিন্তু রিয়েল হেড বললে পরে তখন কিন্তু আবার প্রাইম মিনিস্টার হয়ে যাবে, কিন্তু হেড অফ দ্য স্টেট বা কনস্টিটিউশনাল হেড বললে তখন প্রেসিডেন্ট হয়ে যাবে। এছাড়াও সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স, আমাদের যে আর্মড ফোর্স রয়েছে তার সুপ্রিম কমান্ডার কে? সেটা কিন্তু প্রেসিডেন্ট। এটা কিন্তু বারবার যে কোনো পরীক্ষায় আসে আর কি। তাছাড়াও বিভিন্ন রকম আর্টিকেলে তো মেনশন থাকে, আর্টিকেল 52 থেকে 62 পর্যন্ত প্রেসিডেন্ট মেনশন করা রয়েছে প্রেসিডেন্টকে।
এছাড়াও 14 জনকে নমিনেট করতে পারে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে রাজ্যসভায় 14 জনকে, মানে টোটাল মানে রাজ্যসভা লোকসভা মিলেই ছিল 14 জনকে নমিনেট করতে পারতো। তার মধ্যে লোকসভায় 2 জন ছিল, সেটা তো বাদ হয়ে গেল, আর রাজ্যসভায় 12 জনকে, তার মানে এখন 12 জনকে নমিনেট করে। লোকসভাতে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে করতো, কিন্তু এখন সেটা অ্যাবলিশ হয়ে গেছে, যেটা আগেই বললাম। আর প্রেসিডেন্ট তাহলে এখন টোটাল কতজনকে? 12 জনকে নমিনেট করতে পারে, এবং সেটা শুধুমাত্র রাজ্যসভা থেকে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে গেল। এছাড়াও প্রেসিডেন্টের বেসিক কিছু, যে টার্ম কত, সেটা হচ্ছে 5 বছর প্রেসিডেন্টের টার্ম, এটা আমরা সকলেই কম বেশি জানি। আর প্রেসিডেন্ট সম্পর্কে বলতে গেলে যেমন কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট হতে গেলে ওনার কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে, সেটা হলো অবশ্যই ওনাকে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একজন নাগরিক তো হতেই হবে। তার সাথে এজ কত, যেমন প্রেসিডেন্ট হতে গেলেও 35 ইয়ার এজ প্রয়োজন হয়, আবার গভর্নর অফ স্টেট হতে গেলেও সেটাও কিন্তু 35 ইয়ার এজ হতে হয়। তোমরা আমাকে জানাবে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নরকে চেঞ্জ হলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো যাই হোক, ওনার তো 35 ইয়ার, মানে কোয়ালিফিকেশন বলে হাতে গুনে গুনে আমাদের কোয়ালিফিকেশনগুলো করতে হবে, কারণ এটা কিন্তু বিসিএস মেন্সে আসে, এছাড়াও প্রিলিমসেও আসতে পারে। তো ওনার সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, 35 ইয়ার এজ হতে হবে। এছাড়াও হি অর শি মাস্ট বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ লোকসভা, মানে তাকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। তাহলে কি, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে, এটা 3 নম্বর ক্রাইটেরিয়া গেল। আর 4 নম্বর, হি অর শি মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট, মানে কি তিনি ভারত সরকার বা অন্য কোনো রাজ্য সরকারের অধীনে লাভজনক কোনো পদে আসীন থাকতে পারবে না, তাহলে কোনো প্রফিটেবল কোনো কিছুর সাথে যুক্ত থাকতে পারবেন না। ওনাকে কোয়ালিফিকেশন থাকতে হবে লোকসভার সদস্য হওয়ার, এবং সিটিজেন হতে হবে, 35 ইয়ার এজ হতে হবে। এই 4টা হাতে গুনে গুনে ক্রাইটেরিয়া মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট গেল। এছাড়াও আরো অন্যান্য, যেমন প্রেসিডেন্টের ইলেকশন ভীষণ ইম্পর্টেন্ট। কত নম্বর আর্টিকেলে রয়েছে প্রেসিডেন্টের ইলেকশন? এটা আর্টিকেল 54, 54 নম্বর আর্টিকেলে রয়েছে। এটা কিন্তু আসে, যে কোনো পরীক্ষায় তোমরা দিতে যাবে আসবে। তো সেটা তো কারা কারা ভোট দেয়, তাহলে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, মানে লোকসভা রাজ্যসভার মেম্বার, এবং মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এছাড়াও দিল্লি পুডুচেরি রয়েছে। কিন্তু সেটা কিরকম মেম্বার, ইলেক্টেড না নমিনেটেড নাকি বোধ? শুধুমাত্র ইলেক্টেড মেম্বার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রেসিডেন্টের যে ইলেকশন হয় সেক্ষেত্রে কারা ভোট দেয়? ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, আর তার সাথে কি ইলেক্টেড মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্যের যে বিধানসভা, আর দিল্লি এবং পুডুচেরি তার যেহেতু বিধানসভা রয়েছে, এই দুটো ইউনিয়ন টেরিটরি যুক্ত থাকবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অবশ্যই বারবার পড়বে। মানে যতগুলো কোয়েশ্চেন বললাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটাই। তো হলো কারা কারা ভোট দেয়। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ অ্যান ইলেকটোরাল কলেজ, একটা ইলেকটোরাল কলেজ গঠিত হয়, তার মেম্বার আমি যেগুলো বললাম সেটা হয় ইলেকটোরাল কলেজ, কনসিস্টিং অফ দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ স্টেটস, মানে কি এমএলএ অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা ডাব্লিউবিসিএস আসা কোয়েশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং টেক্স পার্ট ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, তখন কি হবে? ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেটস। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা হলো। তারপরে শপথ বাক্য কে পাঠ করান? আমাদের যে প্রেসিডেন্ট, ওনাকে শপথ বাক্য কে পাঠ করান? অবশ্যই আমাদের যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন উনি পাঠ করাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে, বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আমাকে বলবে। তো বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তো শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, উনি শপথ বাক্য পাঠ করান আমাদের প্রেসিডেন্টকে হলো। আর বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্রেন্থ কত? 33+1, মানে 33 জন জাজেস, এবং তার সাথে একজন চিফ জাস্টিস, টোটাল 34, এটাও আসে। এছাড়াও যদি বলা হয় যে আমাদের যে প্রেসিডেন্ট নেই সেই সময় ওনার অনুপস্থিতি, তাহলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি শপথ পাঠ করাবেন। মানে যদি হলো যে আমাদের এরকম একটা কোশ্চেন থাকলো, মানে হয়তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সে সময় নেই, তাহলে কে মানে প্রেসিডেন্টকে শপথ বাক্য পড়াবেন? তখন সিনিয়র মোস্ট জাজ অব দ্য সুপ্রিম কোর্ট, এটা। আর প্রেসিডেন্ট যদি মনে হয় যে না, প্রেসিডেন্টের কোনো কারণে মানে রিজাইন করতে হবে, রেজিগনেশন লেটার, তো সেক্ষেত্রে কাকে দেবে? তাহলে প্রেসিডেন্ট রেজিগনেশন লেটার কিন্তু অবশ্যই ভাইস প্রেসিডেন্টকে দেবে। আর এখনো পর্যন্ত কি ভারতবর্ষের কোনো প্রেসিডেন্ট রিজাইন করেছেন কিংবা ইমপিচ হয়েছে কিনা? তোমরা আমাকে জানাবে যে ইমপিচমেন্ট হয়েছে কিনা, এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল একবার। আর এছাড়া আরো মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রেসিডেন্ট যদি সাইন না করে তাহলে কোনো বিল, যত বিলই হোক না কেন, কোনো বিল অ্যাক্টে পরিণত হবে না।
এটা একটা কোয়েশ্চেন। এছাড়াও আরও আসে প্রেসিডেন্ট সম্পর্কে, যে প্রথম যদি বলা হয় যে আনঅপোজড প্রেসিডেন্টকে, মানে যার মানে প্রথম আনঅপোজড প্রেসিডেন্ট, তখন কি হবে? তখন হবে কিন্তু নীলাম সঞ্জম রেড্ডি। রেড্ডি একদম রেডি ছিলেন, একদম কেউ অপোজিশন ছিল না, মানে আনঅপোজ যে প্রেসিডেন্ট সেটা হলো রেড্ডি। তাছাড়া ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট আমাদের মনে হতেই পারে এখন দ্রৌপদী মুর্মু আছে, উনি হয়তো ফার্স্ট ওম্যান, তা কিন্তু নয়। প্রথম মহিলা প্রেসিডেন্ট 2007 সালে যিনি প্রতিভা প্যাটেল, উনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট হলো। আর প্রেসিডেন্ট থাকাকালীন মারা যায় কে? মানে প্রেসিডেন্ট অবস্থায় পদে থাকাকালীন মারা গেলেন জাকির হোসেন। মানে জাকির হোসেন হুশ হারায় ফেললো, প্রেসিডেন্ট থাকাকালীন মারা গেল। এইভাবে মনে রাখতে পারো, জাকির হোসেন আর একটা ফাকিরউদ্দিন আলী আহমেদ, মানে ফাঁকি দিয়ে চলে গেল প্রেসিডেন্ট থাকাকালীনই আর কি, জাকির হোসেন এবং ফাকিরউদ্দিন আলী আহমেদ, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও প্রেসিডেন্টের যে টার্মগুলো যদি বলা হয়, প্রথমে তো আমাদের যে ফার্স্ট প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ ছিলেন, তো উনি লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট যদি বলা হয় তাহলে কিন্তু রাজেন্দ্র প্রসাদ হবে। এছাড়াও সেকেন্ড টার্ম 1960 থেকে 62 ছিলেন, সেকেন্ড টার্মে যিনি ছিলেন ওনার নাম রাধাকৃষ্ণন, উনি আবার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে প্রথম ভাইস প্রেসিডেন্টের নাম কি, তাহলে প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন ওনার নাম কিন্তু রাধাকৃষ্ণন। আবার তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি ভারতরত্ন পেয়েছেন 1954-এ। আবার রাধাকৃষ্ণন তিনি আবার প্রথম মানে সেকেন্ড প্রেসিডেন্ট কিন্তু ছিলেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ভারতরত্নটা প্রথম দেওয়া হয় কবে বলো তো? 1954-এ। কে কে পায়? চক্রবর্তী রাজা গোপালাচারী আর সিভি রমন, রমন এফেক্ট আবিষ্কার করার জন্য, এবং তার সাথে পেয়েছিলেন হচ্ছে আমাদের রাধাকৃষ্ণন হলো। এছাড়াও তো আরো অনেক মোস্ট ইম্পর্টেন্ট গুলো রয়েছে, যেমন নীলাম সঞ্জম রেড্ডি বললাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন, তিনি একদম রেডি ছিলেন, কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, ফার্স্ট আনঅপোজ প্রেসিডেন্ট, রেডি ছিলেন, চলে গেলেন, এরকম একটা নীলাম সঞ্জীব রেড্ডি, এটা ইম্পর্টেন্ট। এছাড়াও আরো ইম্পর্টেন্ট বলতে এপিজে আব্দুল কালাম 11th প্রেসিডেন্ট ছিলেন, মিসাইল ম্যান বলা হয়, আমরা এটা সকলেই জানি, ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও প্রতিভা প্যাটেল তো 12th প্রেসিডেন্ট, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট ছিলেন। যদি বলা হয় প্রথম বাঙালি প্রেসিডেন্ট 13তম প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ছিলেন, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এর আগে 14তম প্রেসিডেন্ট ছিলেন রামনাথ কোবিন্দ। আর যদি বলা হয় আমাদের বর্তমানে যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, উনি কততম প্রেসিডেন্ট, এটাও কিন্তু আসে, তাহলে উনি 15তম প্রেসিডেন্ট এবং প্রথম ট্রাইবাল হিসাবে প্রেসিডেন্ট হলেন আর কি, ফার্স্ট প্রেসিডেন্ট। এবং এটাও আসে যে প্রথম কোন প্রেসিডেন্ট যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন, ফার্স্ট প্রেসিডেন্ট বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট এবং 15তম প্রেসিডেন্ট, আর সেকেন্ড ওম্যান প্রেসিডেন্ট। তাহলে এই অনেক কিছু কিন্তু আমাদের দ্রৌপদী মুর্মু সম্পর্কে মনে রাখতে হবে হলো। এছাড়াও দ্রৌপদী মুর্মু কিন্তু উড়িষ্যার বাসিন্দা ছিলেন এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, এর আগে উনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, এটা জেনে রাখা দরকার, উড়িষ্যার উনি বাসিন্দা। এছাড়াও যদি বলা হয় ভারতরত্ন কারা কারা, আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম উনি ভারতরত্ন পেয়েছেন, এবং ভিভি গিরি উনিও ভারতরত্ন পেয়েছেন। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট বললে পরে, এবং ভাইস প্রেসিডেন্ট দুটো মুসলিম তো বোঝা যায়, জাকির হোসেন যিনি মানে প্রেসিডেন্ট থাকাকালীন মারা গেছিলেন, তিনি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। এছাড়াও আরেকটা কোয়েশ্চেন খুব আসেন যে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং তারপরে ভাইস প্রেসিডেন্ট মানে তিনি প্রেসিডেন্টও ছিলেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে হৃদয়াতুল্লাহ, একমাত্র ব্যক্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন 1969 সালে, মানে সুপ্রিম কোর্টের মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট, হৃদয়াতুল্লাহ মনে রাখবে। আর হচ্ছে এই তো প্রেসিডেন্ট সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো ছিল। এছাড়াও প্রেসিডেন্টের দেখো ইম্পর্টেন্ট অনেক অনেক কিছুই আর্টিকেল হয় প্রেসিডেন্টের, যেমন 72তম আর্টিকেল আছে, তারপর 1-1 অর্ডিনেন্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, মানে কোনো ধরো যে সময় তোমার ধরো রিসেশনে থাকতেছে, পার্লামেন্টের যে বিভিন্ন সেশনগুলো হয়, পার্লামেন্টই যে সময় কাজ করছে না, মানে তোমার সেই সময়টায় আমাদের যদি বলা হয় যে অর্ডিনেন্স মেকিং পাওয়ার, কোনো একটা ল তৈরি করতে হবে, তো সেই সময় কে করবে? প্রেসিডেন্ট করবে, তো সে এমার্জেন্সি কালীন, সেটা কত নম্বর? 1-1 আর্টিকেল 123 আছে। এছাড়া পার্টি প্রেসিডেন্টের আর বলতে গেলে আসে হচ্ছে ইলেকশন, যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল বলতে গেলে ইলেকশন অফ প্রেসিডেন্ট, সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? ইলেকশন রয়েছে আর্টিকেল 54-এ রয়েছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। তাছাড়াও ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইলেকশনের ম্যানারটা কিরকম হবে সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? সেটা আমাদের রয়েছে কিন্তু আর্টিকেল আমাদের 55-এ, ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট সেটা রয়েছে 55-এ, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তারপরে আর বলতে গেলে 61তম ওথ, প্রেসিডেন্টের যে শপথের বিষয়টা, ওথ বিষয় ওথ তো রয়েছে, ওটা আলাদা, ওটা 60। আর একটা আর্টিকেল 61-এ একটা রয়েছে, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, যেমন ইমপিচমেন্ট 61-তে, এটা মনে রাখবে কিন্তু, ওথ না, ওটা অত ইম্পর্টেন্ট নয়, ইমপিচমেন্ট 61-তে প্রেসিডেন্টের, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা বলতে পারে যা ইমপিচমেন্ট চার্জেস ক্যান বি ইনিশিয়েটেড বাই আইদার হাউস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে কোনো হাউস, আইদার হাউসে সেখানে কিন্তু ইমপিচমেন্টটা হতে পারে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে, যে এটা আসে আর কি বিষয়টা।
তো এটা একটা হলো। আর মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে তো তোমাদেরকে মোটামুটি বললামই। এছাড়া আরও ডিটেলসে যদি আমরা পড়তে চাই, এরপরে আবার চেষ্টা করবো আরও ভেটো পাওয়ার যে প্রেসিডেন্টের বিভিন্ন রকম রয়েছে। এছাড়া অনেক, যেটা আমি আর্টিকেল 1 to 1 বললাম, যেটা অর্ডিনেন্স মেকিং পাওয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, এইভাবেও কিন্তু কোয়েশ্চেন এসেছে যে অর্ডিনেন্স মেকিং পাওয়ার যেটা 123 নম্বর আর্টিকেলে রয়েছে প্রেসিডেন্টের, সেটা কিরকম পাওয়ার, সেটা লেজিসলেটিভ পাওয়ার। কারণ পার্লামেন্টে যখন থাকছে না, রিসেশনে থাকছে, সেই সময়টা কাজ করছে, তার জন্য মানে ডিউরিং দ্য রিসেস অফ পার্লামেন্টের কাজটা করছে। পার্লামেন্টের কি কাজ, ল মেকিং, তার জন্য এটা একটা লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট। এটা WBCS আসা কোয়েশ্চেন, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। আর পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট আর্টিকেল 72 মানে 72 রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট এটা একটা। আর 52-তে যেমন 52 থেকে শুরু হচ্ছে আমাদের যে প্রেসিডেন্টের আর্টিকেল 52, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি বলা হয় তাহলে কি সেটা হচ্ছে 52 নম্বর আর্টিকেলে রয়েছে। এক্সিকিউটিভ পাওয়ার যদি বলা হয়, প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেটা কত, আর্টিকেল 53-তে রয়েছে এক্সিকিউটিভ পাওয়ার। 54-তে কি রয়েছে, যেটা বললাম ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট অ্যান্ড দ্য ভোটিং ইজ সিক্রেট ব্যালটের মাধ্যমে যেটা হয়, সেটা 55-তে রয়েছে। টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, সেটা হচ্ছে 5 ইয়ার আমাদের, যেটা আর্টিকেল 56-এ রয়েছে, খুব ইম্পর্টেন্ট। 57-এ এলিজিবিলিটি ফর রি ইলেকশন, আমাদের প্রেসিডেন্ট কিন্তু এনি নাম্বার, এটাও মানে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, মানে প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট আছে, তিনি কতবার রি ইলেক্টেড হতে পারেন, তিনি কিন্তু এনি নাম্বার, যতবার ইচ্ছা ততবার রি ইলেক্টেড হতে পারেন। তো এটা এলিজিবিলিটি ফর রি ইলেকশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর তারপরে 58-এ কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট, সেটা তো বললাম কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন আছে, খুব ইম্পর্টেন্ট। 59-এ কন্ডিশনস অফ প্রেসিডেন্টস অফিস, প্রেসিডেন্টের হি কান্ট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার, তিনি পার্লামেন্টেরও কোনো হাউসের মেম্বার হতে পারবেন না, অথবা স্টেট লেজিসলেচারেরও কোনো হাউসের মেম্বার হতে পারবেন না, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর ওথ, যেটা বললাম 60 নাম্বার বা অ্যাফার্মেশন, যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দ্বারা উনি নেন। এছাড়াও আর বলতে গেলে 61-তে বললাম প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট ফর ভায়োলেশন অফ কনস্টিটিউশন, যেটা ইনিশিয়েট করা যায় আইদার হাউস, সেটা 61-তে, খুব ইম্পর্টেন্ট এটা। আর সব আর্টিকেল মনে রাখতে হয় না, যেগুলো বলছি ইম্পর্টেন্ট সেগুলো বেশি মনে রাখতে হবে। আর তারপরে 62-তে টাইম অফ হোল্ডিং ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ প্রেসিডেন্ট, অত দরকার নেই। 65-এ এটা আসে ভাইস প্রেসিডেন্ট টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করতে পারে ফর ম্যাক্সিমাম 6 মান্থের জন্য, এটা 65-এ রয়েছে। আর 71-এ ম্যাটার্স রিলেটিং টু দ্য ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড ম্যাটার 71-এ রয়েছে। আর 72-এ রয়েছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডনস, ক্ষমা করার যেটা আমাদের প্রেসিডেন্টের ক্ষমতা, মানে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট যেটাকে বলা হয়। আর 74-এ তো এটা অত দরকার নাই প্রেসিডেন্টের। আর 123-এ তো বললাম যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রোমালগেট অর্ডিনেন্স জারি করতে পারবে ডিউরিং দ্য রিসেস অফ পার্লামেন্ট, এটা একটা লেজিসলেটিভ পাওয়ার। তো প্রেসিডেন্টের এই মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো মানে ইম্পর্টেন্ট আর্টিকেল ছিল, শেষে আমি সেটাও তোমাদের সাথে চেষ্টা করলাম আলোচনা করার। এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলোই বেশিরভাগ আসে। এছাড়াও BCS মেন্সের ক্ষেত্রে আর একটু ডিটেলস পড়লে, যেমন বিভিন্ন রকম যে ভেটো পাওয়ারগুলো রয়েছে প্রেসিডেন্টের, যেমন অ্যাবসলিউট ভেটো রয়েছে, তার সাথে সাসপেন্সিভ ভেটো রয়েছে এবং পকেট ভেটো রয়েছে। এই 3টা ভেটো পাওয়ার কিন্তু ইন্ডিয়ান প্রেসিডেন্টের রয়েছে, কোয়ালিফাইড ভেটোটা নেই, এটা শুধুমাত্র US এর রয়েছে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি। আর হচ্ছে মিলিটারি পাওয়ার তো রয়েছে, সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স যেটা মিলিটারি পাওয়ারও রয়েছে। ফিনান্সিয়াল ব্যাপারে তো পাওয়ার রয়েছে, মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট অনলি উইথ দ্য প্রায়ার রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট, সেটাও রয়েছে। তারপরে আরও মোস্ট ইম্পর্টেন্ট আরও অনেক কিছুই রয়েছে, তবে যেগুলো আমি বললাম সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর কি প্রেসিডেন্ট রিলেটেড। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো আমি সারাদিনে টুকি করে মানে আরও পড়লাম, যেমন আমি ইউনাইটেড নেশনস সেটাও পড়ে নিয়েছি, স্ট্র্যাটেজিকের পার্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা আবার আমি চেষ্টা করব তোমাদের সাথে অন্য আর একটা ভিডিওতে শেয়ার করার। তো আজকে ভাবলাম একটু প্রেসিডেন্টটাই একটু ডিটেলসে পড়ি, মানে সব কিছু টুকরো টুকরো করে ভিডিও না শেয়ার করে আমি যদি এক একটা পার্ট ধরে করি, সেক্ষেত্রে আমারও সুবিধা, পরবর্তীকালে দেখার জন্য নিজের জন্য, আর তোমাদেরও সুবিধা হয়। তো এরপরে আমি আজকে ইউনাইটেড নেশনসটাও পড়েছি ভালো মতো, একদম যে কোনো পরীক্ষাকে কভার করবে স্ট্র্যাটেজিকের পার্ট। তো তোমরা যদি চাও তাহলে নেক্সট দিন আমি আবার সেই রিলেটেড একটা ডিটেলসে ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যারা এখনো টাইপিং প্র্যাকটিস করছো না SSCর জন্য কিংবা ক্লার্কশিপের জন্য, একদম শুরু করে দাও টাইপিং প্র্যাকটিস করা, সময় কিন্তু একদম বেশি নেই। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, থ্যাংক ইউ।